কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি আরো 12। সংসদে আলোচনার দাবি তৃণমূল কংগ্রেসের বিষয় ভোটার পরিচয়পত্র এবং এই অবিলম্বে আলোচনার দাবি জানানো হয়েছে। এর জন্য সংসদে নোটিশ জমা দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। উভয় কক্ষেই আলোচনার দাবি জানিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আলোচনার দাবি জানানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, সংসদে ভোটার পরিচয়পত্র নিয়ে এর আগে গত 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ভোটার পরিচয়পত্রে একই এপিক নাম্বার রয়েছে ভিন্ন ভিন্ন রাজ্যে। এই যে বিষয়টি, সেই দৃষ্টান্ত তিনি সামনে রাখেন এবং সেই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন সেই বিষয়টিকে স্বীকৃতি দেয়। তারা জানায় এই ঘটনা ঘটেছে এবং সেক্ষেত্রে ইউনিক এপিক নাম্বার তৈরির ক্ষেত্রে তারা পদক্ষেপ করবে বলেও জানায় এবং এক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে সংযুক্তিকরণের প্রস্তাবও আসে এবং তারই প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের সাংসদরা এই জটিলতার প্রেক্ষিতে আধার সংযুক্তিকরণের ক্ষেত্রে আলোচনার দাবি জানানো হয়েছে। সংসদের উভয় কক্ষে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের এই আলোচনার দাবিতে তারা ঠিক কি চাইছে? দেখো, এই যে বিষয়টা, অর্থাৎ এপিক নম্বর ডুপ্লিকেট, একই এপিক নম্বর একাধিক ভোটারের কাছে রয়েছে, এই বিষয়টি প্রথম উত্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি দলীয় সভায় তিনি প্রমাণ সহকারে দেখিয়ে দেন যে এ রাজ্যের মুর্শিদাবাদ সহ কয়েকটি জেলার ভোটারদের এপিক নম্বরের সঙ্গে কিভাবে গুজরাট, হরিয়ানার মতো বিজেপি শাসিত রাজ্যের ভোটারদের এপিক নম্বর একেবারে এক, এবং এটা একেবারে রাজনৈতিক ঝড়ে পরিণত হয় অল্প সময়ের মধ্যেই। নির্বাচন কমিশন 72 ঘন্টার মধ্যে মেনে নেন যে হ্যাঁ, এরকম ঘটনা আছে এবং সেটার জন্য যে ভুল হয়েছে সেটা তারা নিচের স্তরের নির্বাচনী অফিসারদের ঘাড়ে চাপিয়ে দেন। প্রাথমিকভাবে তারা বলেন যে এটা সংশ্লিষ্ট অফিসারদের ভুল সিরিজ ব্যবহার করবার জন্য হয়ে থাকতে পারে। এই ধরনের কথা বলবার পরে অবশ্য বিতর্ক মোটেই থামে না। সেই বিতর্ক থামাতে মঙ্গলবার গতকাল নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বৈঠক হয়। সেখানে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিনিধি ছিলেন, সেখানে আধার কর্তৃপক্ষের প্রতিনিধি ছিলেন। এইসব শীর্ষ কর্তাদের বৈঠকে একটা প্রসঙ্গ ওঠে বা একটা প্রস্তাব ওঠে, সেটা হচ্ছে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ বা সিডিং করা যায় কিনা। সেই খবরটা যখন বেরোয় তখন অনেকের মনে একটা আশার সৃষ্টি হয়েছিল যে এই কাজটা হলে হয়তো ভুয়ো ভোটার অনেকটাই বাদ পড়বে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দেওয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে এই আধার সংযুক্তিকরণের ব্যাপারটা বাধ্যতামূলক করতে তারা পারবেন না। কারণ হিসেবে বলা হয় যে সুপ্রিম কোর্ট নির্দেশ, সুপ্রিম কোর্টের রায় আছে যে যেখানে আর্থিক ট্রান্সফার বা আর্থিক বেনিফিটের কোনো প্রসঙ্গ আছে সেখানেই আধার সংযুক্তিকরণকে বাধ্যতামূলক করা যাবে, অন্য জায়গায় যাবে না। যেহেতু ভোটার কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের ব্যাপারে কোনো আর্থিক লেনদেন বা আর্থিক বেনিফিটের ব্যাপার নেই, তাই এই ব্যাপারে বাধ্যতামূলক ভাবে সংযুক্তিকরণ করা যাবে না বলেই নির্বাচন কমিশন জানিয়ে দেয়। তারা জানায় যে 2023 সাল পর্যন্ত প্রায় 67 লক্ষ, সারা দেশে 100 কোটি ভোটার, তার মধ্যে 67 লক্ষের এরকম আধার সংযুক্তিকরণ হয়েছিল। তারপরে সুপ্রিম কোর্টে মামলা হয়, তারপর থেকে ব্যাপারটা থমকে দাঁড়ায়। এখন প্রশ্ন হচ্ছে তাহলে তো ব্যাপারটা যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই চলে এলো। কারণ আধার সংযুক্তিকরণ স্বেচ্ছায় করতে চাইবেন তারাই যারা জেনুইন ভোটার, প্রকৃত ভোটার, এবং তারা সেটা, তাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু যারা ভুয়ো ভোটার বা ভুয়ো নাম যারা আছে সেখানে কে স্বেচ্ছায় গিয়ে, তারা তো স্বেচ্ছায় গিয়ে আধার সংযুক্তিকরণ করবেন না। সুতরাং ব্যাপারটা যেখানে ছিল সেখানেই চলে এলো। এই প্রেক্ষিতে আজকে সংসদের উভয় কক্ষেই বিষয়টি আলোচনার জন্য নোটিশ দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই নোটিশের প্রেক্ষিতে রাজ্যসভার চেয়ারম্যান বা লোকসভার অধ্যক্ষ কি সিদ্ধান্ত নেন বা আলোচনা করতে আদৌ দেন কিনা। যদি আলোচনা করতে দেন তাহলে সরকার তার কোনো জবাব দেন কিনা, নাকি সরকার নির্বাচন কমিশনের বর্ম সামনে রেখে প্রশ্নের জবাব দেওয়া এড়িয়ে যান, এই সবগুলোই দেখার আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে সারা দেশে এই বিষয়টি নিয়ে ঝড় উঠেছে ভোটার কার্ডের,
এইসব ভুয়ো ভোটারের ব্যাপার নিয়ে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। ভুয়ো জাতিগত শংসাপত্র নিয়ে পিএইচডি এমএ ডিগ্রি ৪৫ জন পড়ুয়ার বিরুদ্ধে এমনই অভিযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ের। আপনাদের জানিয়ে রাখি, ভুয়ো জাতিগত শংসাপত্র নিয়ে পিএইচডি এমএ ডিগ্রি হাসিল করার অভিযোগ উঠল একেবারে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে বিষয়টি সামনে আনা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কাছে চিঠিও পাঠানো হয়েছে বলে আমরা জানতে পারছি। বিশ্ববিদ্যালয়ের অভিযুক্তদের চিহ্নিত করে শংসাপত্র যাচাইয়ে চিঠি দেওয়া হচ্ছে। চিঠি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত অয়নশীলের জামিনের আবেদন খারিজ করে দেওয়া হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত এই অয়নশীল, আপনারা সকলেই জানেন, নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে সঙ্গে এই অয়নশীলের নাম উঠে আসে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে পুরসভায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে অভিযোগ, সেই অভিযোগ সামনে আসে। পুরসভাতে নিয়োগ দুর্নীতির বিষয়টিতেই যুক্ত অয়নশীল। 17টি পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগেই অভিযুক্ত অয়নশীল। তার জামিনের আবেদন আজ খারিজ করে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশেই খারিজ হয়ে গিয়েছে অয়নশীলের জামিনের আবেদন। ইফতার পার্টি করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ প্রদেশ কংগ্রেসের মাইনরিটি সেল, যে সংখ্যালঘু সেল, আগামী 23শে মার্চ ইফতার পার্টি করতে চায়। পার্ক স্ট্রিট থানা এ বিষয়ে অনুমোদন দেয়নি এবং সেই কারণেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ প্রদেশ কংগ্রেসের মাইনরিটি সেল। মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যেটা কংগ্রেসের বক্তব্য, যারা 3000 জনকে নিয়ে 23শে মার্চ ইফতার পার্টি করতে চায়, যেখানে রাজ্য এবং ভিন রাজ্যের প্রতিনিধিরাও আমন্ত্রিত থাকবেন। হাজী মোহাম্মদ মহসিন স্কোয়ারে এই পার্টি হবে, ইফতার পার্টি হবে, কিন্তু সে বিষয়ে পার্ক স্ট্রিট থানার পক্ষ থেকে অনুমোদন পায়নি কংগ্রেস এবং সেই কারণেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। অপেক্ষার অবসান, অবশেষে প্রত্যাবর্তন সুনিতা উইলিয়ামস বুচ ওয়েলমোরের। বুধবার কাক ভোরে ফ্লোরিডার সমুদ্রে সফল অবতরণ হয় মাস্কের মহাকাশযানের। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়েছিল স্পেসএক্স ড্রাগন। 17 ঘন্টার আকাশ যাত্রা শেষে অবশেষে পৃথিবীতে ফিরলেন দুই নভোচর। গুজরাতের মেহসানায় সুনিতার পৈতৃক গ্রামে খুশির আমেজ। সুনিতার ফেরার আনন্দে তারা যজ্ঞও করেছিলেন এবং সুনিতা উইলিয়ামস আজকে যে স্প্ল্যাশ ডাউন যে পদ্ধতি, তার মাধ্যমেই সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ফিরে আসলেন। সেই মুহূর্তের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। আপাতভাবে সুস্থ রয়েছেন বলেই মনে হচ্ছে, তবে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই স্প্ল্যাশ ডাউন পদ্ধতি হয়েছিল। প্যারাসুট খুলে যায় যাতে যে গতিতে এই মহাকাশ যান পৃথিবীর বুকে নেমে আসছে সেই গতি যাতে মন্থর হয়, সেই কারণেই
অপেক্ষার অবসান, অবশেষে প্রত্যাবর্তন সুনিতা উইলিয়ামস বুচ ওয়েলমোরের। বুধবার কাক ভোরে ফ্লোরিডার সমুদ্রে সফল অবতরণ হয় মাস্কের মহাকাশযানের। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়েছিল স্পেসএক্স ড্রাগন। 17 ঘন্টার আকাশযাত্রা শেষে অবশেষে পৃথিবীতে ফিরলেন দুই নভোচর। গুজরাতের মেহসানায় সুনিতার পৈতৃক গ্রামে খুশির আমেজ। সুনিতার ফেরার আনন্দে তারা যজ্ঞও করেছিলেন এবং সুনিতা উইলিয়ামস আজকে যে স্প্ল্যাশ ডাউন যে পদ্ধতি, তার মাধ্যমেই সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ফিরে আসলেন। সেই মুহূর্তের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। আপাতভাবে সুস্থ রয়েছেন বলেই মনে হচ্ছে, তবে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই স্প্ল্যাশ ডাউন পদ্ধতি হয়েছিল। প্যারাসুট খুলে যায় যাতে যে গতিতে এই মহাকাশ যান পৃথিবীর বুকে নেমে আসছে সেই গতি যাতে মন্থর হয়, সেই কারণেই খুলে দেওয়া হয় প্যারাসুট। ধীরে ধীরে সমুদ্রের জলে অবতরণ করে মহাকাশযানটি এবং তারপরে কাছেই উপস্থিত থাকা জাহাজ পৌঁছে যায় সেখানে এবং মহাকাশযান থেকে উদ্ধার করা হয় বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামসকে। পৃথিবীতে ফিরলেও এখনই পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। আপাতত ডাক্তারদের নজরবন্দি এই দুই নভোচর। সুনিতা বুচের শরীরে শূন্য মাধ্যাকর্ষণের প্রভাব খতিয়ে দেখতে ইতিমধ্যেই গঠিত হয়েছে মেডিকেল বোর্ড। দীর্ঘ অনভ্যাসে হাঁটতে ভুলে গিয়েছেন সুনিতারা, কমেছে জাগতিক অনুভূতি। পৃথিবী বাসের উপযুক্ত হতে আরও মাসখানেক সময় লাগবে বলেই অনুমান রিহ্যাব বিশেষজ্ঞদের। 286 দিন পর অবশেষে পৃথিবীতে ফিরেছেন সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোররা। তাদের সঙ্গে একই মহাকাশযানে ফিরেছেন নাসার নিক হগ এবং রুশ নভোচর আলেকজান্ডার গর্বুনভ। এখন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। এক্সের ক্যাপসুল থেকে হাসি মুখে বেরিয়ে আসতে দেখা গেলেও তারা যে সম্পূর্ণ সুস্থ সে কথা এখনই বলা যায় না। অবসরপ্রাপ্ত ব্রিটিশ মহাকাশচারী টিম পিক্স তিনি কি বলেছেন শোনাবো। But it comes on quite rapidly, and they're going to feel up to about 4, maybe 5 Gs of deceleration, which is quite punishing after that length of time in zero gravity. And probably the most aggressive part is about 6 or 7 minutes later, once you're through most of the atmosphere, and then the parachutes open, and that you're still probably going just over the speed of sound. So when the parachutes start to slow you down and start opening, the capsule is swung around quite violently underneath. But it's, you know, anyone who enjoys roller coaster rides, it's nothing worse than that. Yes, the first couple of days are going to be fairly rough because your body is adjusting very rapidly to gravity. Your proprioceptive system kicks in. There might be some nausea, some dizziness, some vertigo, and your bones and your muscles are getting used to that loading as you stand up and walk around. Your balance is having to kind of regain, and get a sense of where you are. ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামসের ভারতবর্ষের গুজরাটের মেহসানা জেলার ঝুলসানা গ্রামে তার পরিবারের আত্মীয়রা থাকেন এবং সুনিতা উইলিয়ামসের শুভ এই যাত্রার জন্য, তার সফলভাবে অবতরণের জন্য কালকের থেকেই চলছিল বিশেষ যজ্ঞ এবং দোলা মন্দিরে পুজো। সেই পুজোর পর তিনি সফলভাবে তার মহাকাশযান অবতরণ করার পর কি বলছেন তার আত্মীয় শোনাবো। मैंने जब यहाँ देखा
तो वो बाहर आई तब हम लोग खुशी से कूद पड़े थे। इस उम्र में भी मैं मेरे बैठक पर से खड़ा होकर तालियां बजाने लग गया था। मुझे इतना आनंद हुआ था। कल तक आप लोग हमको मिलते थे, सबके साथ बात करते थे, पर ऐसा लगता था कि कुछ अंदर से कुछ चैन नहीं पड़ता था। और इसमें ऐसा लगता था कुछ खराब हो जाएगा, अच्छा हो जाएगा, खराब हो जाएगा। तो बहुत कल परेशान था मैं। मंदिर में गया, यज्ञ करवाया, गांव में माता जी की आराधना सब लोगों ने करवाई। ये सब बातें आज भगवान ने सुनी और हमारी सुनी को वो वापस लाए। हमें बहुत आनंद है। রাজনীতিতে সোশ্যাল মিডিয়া এবং ভোট কুশলী কর্পোরেট প্রচার থেকে প্রসার সর্বত্রই গুরুত্বের বিচারে সামনের দিকে এই ভাড়াটে সৈনিকরা শাসক বিরোধী সব পক্ষই গা ভাসিয়েছেন নয়া ট্রেন্ডে। তবে কি ময়দানে নেমে কাজ করা দলীয় নেতা কর্মী সমর্থকরা এখন ব্যাকফুটে চলে যাবেন? বর্তমানে রাজনীতিতে প্রবলভাবে ইন সোশ্যাল মিডিয়া। রাজনৈতিক দলগুলি জনসাধারণের কাছে নিজেদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া প্রচারে বিপুল পরিমাণ অর্থ, জনবল এবং সময় ব্যয় করে। লক্ষ লক্ষ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সুযোগ নিয়ে জনমত গঠন এবং সিদ্ধান্তহীন ভোটারদের প্রভাবিত করার লড়াইয়ে নেমেছে রাজনৈতিক দলগুলি। একই সঙ্গে চলেছে পেশাদার এজেন্সি নিয়োগ। বিধানসভা ভোটের কথা মাথায় রেখে পেশাদার সংস্থা বা এজেন্সি নিয়োগ করেছে বঙ্গ বিজেপি। পেশাদার ভোট কুশলী সংস্থা নিয়োগ করে 2021 সালে বিধানসভায় বড়সড় সাফল্য পায় তৃণমূল। সেই দৃষ্টান্ত অনুসরণ করেই এবার পেশাদার পরামর্শদাতা সংস্থা নিয়োগের পথে বিজেপিও। বিজেপির গায়ে বহিরাগত তকমা পড়তে পারে এই আশঙ্কায় ওই সংস্থা রাজ্য থেকেই কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে। কর্মী পদে আবেদনকারীকে হিন্দুত্ববাদে আস্থাশীল হতেই হবে। প্রার্থীর বয়স অনধিক 35 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক। কম্পিউটারে MS অফিস ও এক্সেল জানা আবশ্যক। ল্যাপটপ ও গুগল ব্যবহারে অভ্যস্ত হতে হবে। নিজস্ব স্মার্ট মোবাইল ও বাইক বা স্কুটার থাকতে হবে। মাসিক বেতন 35,000 টাকা। RSS এর কর্মীরা অগ্রাধিকার পাবেন, কিন্তু অন্যান্য হিন্দু সংগঠনের সদস্যরাও আবেদন করতে পারবেন। বিভিন্ন এজেন্সি কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার নিয়ে বিজেপিকে বিঁধেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে দলের নেতৃত্বকে নজর দেওয়ার কথা বলেন তিনি। বিজেপির কিছু নেতা থেকে চুনোপুটি থেকে রুই কাতলা টাকায় চলে এজেন্সি দিয়ে কেউ একটা নিউজ করছে, সেটাকে ইমপ্লিমেন্ট করছে কে? 50টা এজেন্সি কমসে কম বাংলায় পাঠিয়েছে। কেন? বদনাম করবার জন্য। প্রতিদিন সোশ্যাল নেটওয়ার্কে আমাদের মানে প্রায় ভেঙানো হচ্ছে, ভেঙচি কাটা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক থেকে কন্টেন্ট রাইটার, গ্রাফিক্স ডিজাইনার থেকে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, এমনকি পলিটিক্যাল ইন্টার্ন নিতে চেয়ে কয়েকদিন আগেই পোস্ট করা হয় বঙ্গ CPM এর তরফে। আবেদনের জন্য ইমেল আইডির পাশাপাশি দেওয়া হয় QR কোডও। তবে কি এবার তৃণমূল বিজেপির মতো কর্পোরেট স্টাইলে পিকেদের খোঁজ করতে শুরু করলো বামেরা? ওঠে এই প্রশ্ন। সব মিলিয়ে দলের কর্মীদের ওপর আস্থা রাখার বিষয়টিও এবার প্রশ্নের মুখে পড়েছে। ভোটে দলকে জেতানোর মূল কারিগর দলের কর্মীরা। এই কথা ভুলে কি এখন সোশ্যাল মিডিয়া এবং এজেন্সিতেই আস্থা রাখছে শাসক বিরোধী পক্ষ? প্রশ্ন উঠছেই। কলকাতা টিভি। ভোটের আগে বিজেপির অন্দরের গন্ডগোল প্রকাশ্যে। জেলা বিজেপি সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্টার। দল ছেড়ে তৃণমূলের যোগের হিসেবও বড় কম নয়, কিন্তু সংগঠন মজবুত করতে কোমর বেঁধে নেমেছে বাংলার প্রধান বিরোধী দল। নয়া জেলা সভাপতিদের তালিকা প্রকাশ করে বার্তা দেওয়া হয়েছে সংগঠন দৃঢ় করার। যদিও RSS এর সম্মতি না মেলায় রাজ্য বিজেপি সভাপতি নির্বাচন নিয়ে ধন্দে দলের কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব। বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন, তার আগেই পোস্টার পড়ল দক্ষিণ কলকাতায় বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে। পোস্টারে উঠে এলো বড় অভিযোগ। দাবি করা হয়েছে গাড়ি, বাড়ি, মোবাইলের বিনিময়ে নাকি জেলা সভাপতির পদ মিলছে।
রাজনৈতিক মহলে জল্পনা, নানা গন্ডগোলে বিজেপির অন্দরমহল বেশ খানিকটা ঘেঁটে রয়েছে। জেলায় জেলায় দলের অন্দরে উঠেছে নানা দুর্নীতির অভিযোগ। খোদ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে দল ছেড়ে তৃণমূলের পতাকা ধরেছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। সাধারণ মানুষকে নিয়ে একসঙ্গে চলার যে পরিবেশ, সেই পরিবেশকে প্রতিনিয়ত বিঘ্নিত করছে দলের মধ্যেকার নেতৃত্বরা। তাই সেটার থেকে আবারও মানুষকে বের করে নিয়ে আসার তাগিদ আমার মধ্যে তৈরি হয়েছে। 2021 সালের নির্বাচনের পর থেকেই রাজ্য রাজনীতিতে বিজেপি বিরোধী স্রোত দেখা যাচ্ছে, যার ফলে বিধায়ক পদ থেকে ইস্তফা না দিলেও কার্যক্ষেত্রে বিজেপির পরিষদীয় দলের সদস্য সংখ্যা 77 থেকে কমতে কমতে 65-তে এসে ঠেকেছে। পদ্ম শিবির সূত্রের খবর, উত্তর থেকে দক্ষিণবঙ্গ মিলিয়ে প্রায় হাফ ডজন বিধায়কের গতিবিধি সন্দেহজনক। এরই মধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ দাবি জানিয়েছেন, কোচবিহারের 6 বিজেপি বিধায়কের মধ্যে 3 জনই মানসিকভাবে তৃণমূলে যোগ দিতে প্রস্তুত। প্রত্যেকটা জেলায় উত্তরবঙ্গের যারা বিজেপির এমএলএ আছেন বা অন্য জনপ্রতিনিধি আছেন, তারা কিন্তু তৃণমূলমুখী মনে প্রাণে হয়েই গেছে। আমাদের কুচবিহারে 6 জন এমএলএ রয়েছেন বিজেপি, তার মধ্যে 3 জন এমএলএ অনেক আগে থেকেই তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়েই ফেলেছেন। বিরোধী পক্ষ বা সমালোচকরা যাই বলুন না কেন, এরই মধ্যে যদিও ঘর গোছানোর কথা ভাবছে রাজ্য বিজেপি। রাজ্যের 43টি সাংগঠনিক জেলার মধ্যে 25টি সাংগঠনিক জেলার নয়া সভাপতির নাম ঘোষণা করেছে বিজেপি। বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি বদল হলেও গেরুয়া শিবিরের নয়া সভাপতি নির্বাচন নিয়ে সহমত না হওয়ায় তা ঝুলেই রয়েছে। এক্ষেত্রে আরএসএস এর গ্রিন সিগন্যাল না মেলায় প্রবল ধন্দে কেন্দ্র ও রাজ্য বিজেপি। সুকান্ত মজুমদারের উত্তরসূরি হিসেবে উঠে আসছে দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পলের নাম। তবে এমনও জল্পনা সামনে এসেছে যে সুকান্ত মজুমদারকেই আরেক দফা রাজ্য বিজেপির দায়িত্ব সামলাতে হতে পারে। এরই মধ্যে বিধানসভায় উপস্থিত হয়ে নিজের সেকেন্ড ইনিংসে কোনো আপত্তি নেই বলে জানিয়ে জল্পনায় আরও ধুয়ো দিলেন দিলীপ ঘোষ। সবসময় অভিজ্ঞতা তো থাকবেই, কিন্তু নতুন মুখ কিনা আমি জানি না। যোগ্য হবে যে সবাইকে নিয়ে লড়াই করে বাংলায় পরিবর্তন করবে, সেরকম নেতাকে আমরা বাঁচবো। আমি তো ইনিংসের পর ইনিংস খেলতেই থাকি। একজন খেলোয়াড় সব প্রস্তুতির জন্য প্রস্তুত থাকে, সব পিচ সব মাঠের জন্য প্রস্তুত থাকে। আর আমরা রাজনীতিক কর্মী, সেই জন্য রাজনীতিতে কখন কি পরিস্থিতি হবে কেউ জানে না, পার্টি কি দায়িত্ব হবে কেউ জানে না, তার জন্য খোলা মেনে প্রস্তুত থাকতে হবে। দুয়ারে কড়া নাড়ছে নির্বাচন। এর মধ্যে বঙ্গ বিজেপি নেতৃত্ব নিজেদের সংগঠন মজবুত করার নিরন্তর চেষ্টা চালাচ্ছেন। অগোছালো পরিস্থিতির সামনে শাসক পক্ষকে কড়া টক্কর দেওয়ার মহড়ার মাঝেই বেরিয়ে আসছে নানা ফাঁক ফোকরও। রাজনৈতিক মহলের ধারণা, সেই ধাক্কা কাটিয়ে উঠলেই শক্তিশালী বিরোধী হিসেবে 26-এ জোর লড়াই দিতে পারবে পদ্ম শিবির। কলকাতা টিভি। ইংল্যান্ডের একাধিক প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে বক্তব্য পেশের আমন্ত্রণ পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অনুমোদিত কেলগস কলেজ থেকে নারীর ক্ষমতায়ন সংক্রান্ত বিষয়ে আলোচনায় অংশ নিতে তাঁকে প্রথম আমন্ত্রণ জানানো হয়। তারপরেই গত সোমবার লন্ডন স্কুল অফ ইকোনমিক্স ও কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকেও তাঁর ইংল্যান্ড সফরকালে আলোচনা সভায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে বার্তা এসেছে। চলতি মাসের শেষ সপ্তাহে লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কেলগ কলেজে এক আলোচনা চক্রে যোগ দিতে ইংল্যান্ড যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজের প্রেসিডেন্ট অধ্যাপক জনাথন মিশি তাকে আনুষ্ঠানিকভাবে গত ফেব্রুয়ারিতে ওই আলোচনায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। শিশু কল্যাণ ও নারীর ক্ষমতায়ন নিয়ে আগামী 27 মার্চ আলোচনায় অংশ নেওয়ার কথা নির্দিষ্ট হয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সেই আমন্ত্রণে সম্মতি দেওয়া হয়েছে। এরই মধ্যে গত সোমবার লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের প্রাক্তনীদের তরফে বক্তৃতা করার জন্য আমন্ত্রণ জানিয়ে ইমেইল এসেছে নবান্নে। একই দিনে লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকেও আলোচনা সভায় অংশ নেওয়ার আবেদন জানিয়ে ইমেইল বার্তা পাঠানো হয় মুখ্যমন্ত্রীর দপ্তরে। অর্থাৎ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি লন্ডনের 2 বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানেও ভাষণ দেওয়ার জন্য ডাক পেলেন মমতা। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি লেখক হিসেবে তার পরিচিতির কথা উল্লেখ করেই 3টি প্রতিষ্ঠান থেকে নারীর ক্ষমতায়ন সহ একাধিক সামাজিক উন্নয়নমূলক বিষয়ে তার মতামত তুলে ধরার আবেদন জানানো হয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য বাংলার উন্নয়ন এবং অগ্রগতির নতুন মডেলের প্রণেতা হিসেবে মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তার অভিজ্ঞতার কথা কেলগ কলেজের আলোচনায় বলার অনুরোধ করেছেন। কলকাতা টিভি।
অবশেষে ইউটার্ন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন হুমায়ুন কবির। সেখানেই তিনি দলের পরিষদীয় দলনেতা ও শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়কে বলেন যে সংবিধানের শপথ নিয়েছেন তার মর্যাদা তিনি রাখবেন। ইউটার্ন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। হুমায়ুনকে শৃঙ্খলার পাঠ শোভনদেবের। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে ডেকে দলীয় শৃঙ্খলার পাঠ দিলেন শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়। হুমায়ুনের বিতর্কিত মন্তব্যের জন্য আগেই তাকে শোকজ করা হয়েছিল। তার জবাবও দেয় বিধায়ক হুমায়ুন, কিন্তু হুমায়ুনের সেই জবাব সন্তুষ্ট করতে পারেনি শৃঙ্খলা রক্ষা কমিটিকে। সোমবারই দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকের পর শোভনদেব চট্টোপাধ্যায় বলেছিলেন হুমায়ুনকে ডেকে পাঠানোর কথা। মঙ্গলবার বিধানসভায় হাজির হন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আমি শুধু ডিসিপ্লিনারি কমিটির কাছে প্রেজেন্ট হয়েছি। এনারা আমাকে যে মৌখিক যে কথা বলেছেন, আমার সেই কথার মধ্যে আমার সম্মান আরও বেড়েছে। এখানে ডিসিপ্লিনারি কমিটির কেবল সদস্যদের সেই সিদ্ধান্তকে আমি সম্মান জানাচ্ছি এবং আগামী দিনে এই ডিসিপ্লিনারি কমিটি এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ তার নির্দেশকে ফলো করে আমি নির্দেশ দিয়েছেন তো আমরা সেগুলো সবাই মেনে চলছি। এখন সেগুলো একবার সুনির্দিষ্টভাবে মেনে চলছি সকলেই আমরা। এটা ওকে বুঝিয়ে ফেলা হলো যে তুমি কিন্তু এর বাইরে না, তোমার মনে ক্ষোভ থাকবে, দুঃখ থাকবে, বেদনা থাকবে, তার এক্সপ্রেশনের জায়গা অন্য, কিন্তু পাবলিক প্লেসে পাবলিকলি তুমি এই ধরনের কথা বলতে পারো না। তুমি যখন বললাম যে তুমি কি সংবিধানের মধ্যে দায়বদ্ধ হয়ে মেনে হওনি, তাহলে হ্যাঁ হয়েছে, তাহলে তুমি সংবিধানকে মেনে চলতে বাধ্য। তো ন্যাচারালি এগুলো তাকে বলা হয়েছে এবং সে এগ্রি করেছে যে আমি এগুলো সব মেনে চলবো এখন থেকে। হুমায়ুন কবিরকে ঘিরে গত কয়েকদিন ধরে সংঘাতের আবহ তৈরি হয়েছিল দলের মধ্যে। মঙ্গলবার শোভনদেব হুমায়ুন 15 মিনিট সাক্ষাতের পর সেই সংঘাত অনেকটাই মিটবে বলে মনে করছে তৃণমূল পরিষদীয় দল। কলকাতা টিভি। ফুরফুরা শরীফে সম্প্রীতির বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় সেই সুরই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের গলায়। সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে একযোগে লড়াইয়ের আহ্বান। টেবিল চাপড়ে নওশাদকে সমর্থন শাসক দলের। তবে কি আরও কাছাকাছি নওশাদ তৃণমূল, উঠছে প্রশ্ন। রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই, আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। সম্প্রীতি, শান্তি, ঐক্য। সোমবার বিকেলে ফুরফুরা শরীফে ইফতারে যোগ দিয়ে সম্প্রীতির বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সুরে সুর মেলালেন নওশাদ সিদ্দিকীও। 26-এর বিধানসভা নির্বাচনের আগে সাম্প্রদায়িক রাজনীতিকে দূরে রেখে একযোগে লড়াইয়ের বার্তা আইএসএফ বিধায়কের মুখে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে রাজনৈতিক ভোল বদলের ইঙ্গিত। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর তৃণমূলে যোগদানের জল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন নওশাদ সিদ্দিকী। বিধায়ক তহবিলের টাকা সহ একাধিক রাজনৈতিক ইস্যু নিয়ে চলে আলোচনা। এরপর এক সপ্তাহ কাটতে না কাটতেই মুখ্যমন্ত্রীর সম্প্রীতির বার্তা শোনা গেল নওশাদের মুখেও। বিধানসভায় নওশাদ সিদ্দিকী বলেন, যারা সাম্প্রদায়িক রাজনীতি করছেন তাদের বিরুদ্ধে আমাদের একযোগে লড়তে হবে। মন্দির মসজিদ যারা আক্রমণ করবেন অবশ্যই তাদের ছাড়া উচিত নয়। আমি নিজের ধর্মকে যতটা শ্রদ্ধা করি অন্য ধর্মকেও শ্রদ্ধা করি। দোষী যেই হোক, যেই ধর্মের হোক, তাকে আড়াল না করে দোষীকে দোষী হিসেবেই দেখা হোক। প্রয়োজনে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করে এলাকায় পাঠানো হোক। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। সমাজ ব্যবস্থাকে কলুষিত করার চেষ্টা হচ্ছে, এটা আমাদের আটকাতে হবে। মুসলমান বলে চুপ করে যাব, হিন্দু বলে চুপ করে যাব, আমি আমার ধর্মের মানুষকে গার্ড করবো, এটা নয়। কোনো ধর্মস্থান আক্রমণ হোক কেউ মেনে নেব না। আমরা বন্ধ করতে হবে এগুলো বন্ধ করতে গেলে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা জনপ্রতিনিধি, আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা যদি চুপ করে থাকি, যে আগুন যদি জ্বালানোর জন্য আরো ফুঁক দিই আগুনে কিন্তু আগামীতে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। টেবিল চাপড়ে নওশাদকে সমর্থন করেন শাসক দলের একাধিক বিধায়ক। বিধানসভায় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গেও কথা বলতে দেখা যায় নওশাদকে। তবে কি আরও কাছাকাছি নওশাদ তৃণমূল? মিটতে চলেছে দূরত্ব, উঠছে প্রশ্ন। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় ও দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি।
তীব্র গরমে নাজেহাল অবস্থা শহরবাসী। ট্রাফিক পুলিশদের তাপদাহের হাত থেকে বাঁচাতে সামার কিট প্রদান কলকাতা পুলিশের, জানালেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। আমাদের ট্রাফিকের পুলিশ যারা রাস্তার উপর সারা সময় দাঁড়িয়ে থাকেন ওদের অনেক অসুবিধা হয়, কিন্তু ওরা সবসময় রাস্তার উপর আপনারা দেখতে পারেন ওদেরকে। তো আজ থেকে আমরা ওদেরকে সামার কিট দিচ্ছি। ওই সামার কিটে যেগুলো আছে ওদের কিটে ORS, ওয়াটার বটল, আমব্রেলা, সানগ্লাস অ্যান্ড বিভিন্ন জায়গায় আর্দেন পট রাখা আছে যাতে ওরা জল খেতে পারে। এছাড়া মানে ওদের যে ইউনিফর্ম আছে, ইউনিফর্ম, অ্যাঙ্কলেট আর ব্রেসেস এইগুলো থাকে, কিন্তু গরমকালে অসুবিধা হয়, তো সেটা রিল্যাক্সেশন ওদেরকে দেওয়া হবে। অ্যান্ড ডিউটি আওয়ার্স কনস্টেবলের ক্ষেত্রে নট মোর দেন 6 আওয়ার্স, 6 ঘন্টা থেকে বেশি যাতে ওদেরকে ডিউটি না করতে হয়। তো আজকে এই সামার কিট যেটা আছে মোট টোটাল আমাদের 5578 পুলিশ পার্সন যারা ট্রাফিক উইংয়ে আছেন ওদেরকে আজ থেকে দেওয়া শুরু হবে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।